चोरी चोरी जब नजरें मिली, चोरी चोरी ये नींदें उड़ी, चोरी चोरी ये दिल ने कहा, चोरी में भी है मजा। वेलकम टू टॉप झाल मिष्टी विद इप्सिता। আমি ইপসিতা, এখানে নো গালাগালি, নো কিস্তি, ওনলি মস্তি। তো আজকের ভিডিওর শুরুতে ইন্ট্রোডাকশনে যে গানটা গাইলাম, চোরি চোরি, চোরি মে ভি হে মজা। হ্যাঁ, প্রেম করাকালীন চুরি চুরি করে করে দেখা করা, মন দেওয়া নেওয়া, একে অপরের মন চুরি করা, এগুলো একটু মজার চুরি। কিন্তু আজকাল এখন ওয়াইটিতে বলুন আর মানে এই সোশ্যাল মিডিয়ায় বলুন, কিছু এমন চোর এসে উপস্থিত হয়েছে যাদেরকে ডিজিটাল চোর বলা হয়, যারা কিনা এমনভাবে চুরি করবে যে চুরি করছে, মানে যার চুরি যাচ্ছে সে বুঝতেও পারবে না অনেক সময়। তো সব বলবো, অবশ্যই বলবো। সবার আগে বলি ভিডিওটা কি নিয়ে হচ্ছে। এই ভিডিওটা পার্টিকুলার কিছু নিয়ে না, বেশ কিছু জিনিস যেগুলো চোখে পড়লো সেগুলো নিয়ে হচ্ছে। আর এই ভিডিওর মধ্যে আমি সর্বপ্রথম, হয়তো আশা করছি সর্বপ্রথম, আমি একেবারে প্রমাণ সহ একটা চুরি আপনাদের সামনে তুলে ধরবো। এর আগে দেখেছেন এই যে ফোকলা, এই যে কবিতা চোর, এই ব্যাপারটা আমি সর্বপ্রথম নিয়ে এসেছিলাম, তেমনি আজকে আবারও একটা সাংঘাতিক চুরি আপনাদের সামনে তুলে দেবো। তার আগে বলি, টিনের ভিডিও দেখলাম, শর্ট ভিডিওটা, সেই ভিডিওর মধ্যে যা দেখলাম তার চেয়ে বেশি বুঝলাম, শুনলামও। তো সেখানে বলছে আবারও একটা বিশাল কিছু হতে চলেছে, আর সেটা নিয়ে ওর দালাল একটা ভিডিও নামিয়েছে। সেই ভিডিওটার মধ্যে থেকেও অনেক কথা বলবো, কারণ সেই ভিডিওটাও খুব ইম্পর্টেন্ট ভিডিও। ওই নিজে বলেছে খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ অবশ্যই। তো সবার আগে বলি, টিনের আজকে চেহারাটা দেখেছেন? যখন ভিডিও করছিল, শর্ট ভিডিও বললো যে দিতেই হবে, এই যে কথাগুলো বললো, ও কিন্তু একটা কমিউনিটি পোস্টের মাধ্যমেও এটা বলে দিতে পারতো, কিন্তু তার সত্ত্বেও ওই শর্ট ভিডিওটা দিতে হলো কেন? কারণ ওই যে কথা বলছিল, যখন তার মাথার পাশে এপাশে দেখছিলেন না একটা জায়গায় একটা প্রমোশন অ্যাড চলছে, ওইটার জন্য ওকে এই জিনিসটা করতেই হলো, ওকে বাধ্য হয়ে এই ভিডিওটা দিতেই হলো। ওর চেহারা যা অবস্থা, এই চেহারা নিয়ে সত্যি কথা বলতে আমার মনে হয় ও সামনে আসতে চাইছে কি চাইছে না আমি জানি না, বাট চেহারার মধ্যে, মুখটার মধ্যে পুরো একটা ছাপ পড়ে রয়েছে। প্রথমত চোখ দুটো দেখে মনে হলো যে প্রচণ্ড পরিমাণে কেঁদেছে, প্রচণ্ড পরিমাণে কেঁদেছে। আমি দুটো ভাবছিলাম প্রথমে, এক ভাবছিলাম যে হয় প্রচণ্ড পরিমাণে অ্যালকোহল কনজামশন হয়েছে, সেই জন্য অনেক সময় পরের দিন সকালবেলা উঠলে না চোখ ফোক ফুলে ওঠে, কিন্তু তারপর চিন্তা করে দেখলাম যে না, ওখানটা হলে এই যে চোখের তলার এই জায়গাটা যে আই ব্যাগগুলো, ওগুলো বেশি বেশি ফোলে। তো ওই আই ব্যাগ ফোলার কিন্তু আরও অন্য কারণ আছে, যেমন শরীরে রক্ত কম থাকলেও কিন্তু আই ব্যাগ ফুলতে পারে। এই বিষয়গুলো জেনারেল যেরকম হয় তেমনি আবার স্পেশাল কেসও হয়, তাই জন্য বলে দিলাম, এটা আমি উল্লেখ করে দিলাম যে সবারই যে আই ব্যাগ ফোলা মানেই যে সে অ্যালকোহল কনজিউম করেছে সেটা কিন্তু নয়। অনেকের অ্যানিমিয়া থাকলেও কিন্তু শুনেছি আই ব্যাগ ফুলে থাকে। কিন্তু ওর দেখবেন চোখের, এই যে চোখের ওপরে আইলিডগুলো, আইলিড, চোখটা আমি এই যে আইলিড যেটা, চোখের পাতা যেটা, এইগুলো প্রচণ্ড পরিমাণে ফুলেছে। ফুলে মানে একদম টস করে ফুলছে, যেরকম ফুলে রয়েছে, যেমন আঞ্জনি হলে এক একটা জায়গা যেরকম টসটসে ফুলে যায়, ওরকম পুরো আইলিডটাই টসটসে ফুলেছে। এটা হয় কিন্তু অতিরিক্ত পরিমাণে কান্নার জন্য। আর এই যে অতিরিক্ত পরিমাণে কান্না ওকে কাঁদতে হবে, সেটা কিন্তু অলরেডি আমি অনেক দিন আগেই বলেছিলাম, আর আপনারাও প্রত্যেকে বলেছেন যে তোর কপালে লেখা আছে তুই নিজেই জানিস না। তো এখন তো সবে শুরু, কপালের এখানটায় একটা কাটার দাগ, সেই দাগটা দেখে মনে হলো অনেক কিছু বলছে, দাগটা অনেক কিছু বলছে। আপনাদের বুঝে নিতে হবে। দেখুন, আমি এখানে, ও যে দেশে বাস করে আমিও সেই দেশে বাস করি, আইন ওর জন্য যা, আইন আমার জন্যও তাই। তো ওর যেমন ও যেটা দেখাচ্ছে সেটা নিয়ে আমরা কথা বলতে পারি, কিন্তু যেটা দেখায়নি সেটা নিয়ে বলতে পারি না। কাটার দাগটা দেখা যাচ্ছে, সেটা আমরা দেখেছি, সেটা নিয়ে প্রশ্ন করতে পারি যে দাগটা কি করে আসলো ওইখানে, ওরকমভাবে দাগটা কি করে আসলো। কিন্তু যেহেতু ভিডিওর মধ্যে তো আমরা কিছু দেখিনি, বা আমার কাছে সেরকম কোনো প্রুফ নেই যেটা নিয়ে বলবো যে তাহলে কি এই যে যার সাথে বলছিল আমার সম্পর্ক আর নেই, তাহলে কি তার সাথেই কোনো রকম কিছু হয়েছে, তাতেই কি তারই কি ফল? এটা কিন্তু অনুমান করে বলা যেতে পারে, তাই না? আমি আবারও বলেছি যে অনুমান করার জন্য আমাকে কেউ ধরে জেলে পুরে দেবে না। তো আমার একটা ধারণা
হলেও হতে পারে ওরকম কোনো ব্যাপার। তো যাই হোক, কারণ এই ছেলের সম্পর্কে আমরা যা শুনেছি আর যা দেখেছি, মানে যার সাথে ও বলছে যে আমার সম্পর্ক নেই, কিন্তু তার সাথে সম্পর্ক, সে ও চাক না চাক ওকে তো রাখতেই হবে। কারণ শুনেইছেন যে দেখা গেছিল শপিং করতে গেছে দেখা গেছে, তো সেটা কিন্তু বেশ 2-3 দিন আগেকার ঘটনা, তাই তো। তো নীলের উপোসের দিনও কিন্তু এই যে ছিল সেটা কিন্তু বোঝা গেছে, ক্যামেরা সবাই রয়েছে, তার মধ্যে ক্যামেরাকে ধরছে, সেসব প্রশ্নগুলো মনের মধ্যে আসাতে আমরা 2-2 4 করে নিয়েছি যে এ কিন্তু ছিল। তো তারপর এই যে নতুন বছরের জন্য কেনাকাটা, তো অবশ্যই নতুন বছর নতুন সম্পর্ক, কেনাকাটা তো হবেই, বাবা মায়ের জন্য নিশ্চয়ই কিনেছে। তারপর এই যে ওর একটা কণ্ঠস্বর শোনা গেছিল, আমি তো ঘোনা বাড়িতে রয়েছি, এটা তো অস্বীকার করার কোনো ব্যাপার নেই। হ্যাঁ, যেখানে কিনা এই যে যাদের বাড়ি তাদের ঠিকানা ও অ্যাজ আর নিজের পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে রেখেছে। যেখানে বাবার বাড়ি আছে, বাবার বাড়ির অ্যাড্রেস দিলে সেখানে প্রোডাক্ট আসতে পারে, সেখানে না দিয়ে ও কোথায় দিয়ে রেখেছে না ঘোড়াতে ওর পার্মানেন্ট অ্যাড্রেস দিয়ে দিয়েছে, সেখানে ওই কি যেন বলে কবিতাচরের বাবার নামে ওর প্রোডাক্ট আসে। তাহলে চিন্তা করে দেখতে পাচ্ছেন ব্যাপারটা কতটা গভীর। তো সেখানে নিশ্চয়ই জামাকাপড় কেনাকাটি করা হয়েছে, তো সেই কেনাকাটি করতে গিয়েই কারোর চোখে পড়েছে। তো আমি বলেইছিলাম যে ভিডিও আসবে না, কারণ এখন ও এই শপিংয়ের ভিডিও যেই দেবে তখনই এটা সবাই বুঝে যাবে যে এই তো তাহলে ঠিকই শুনেছিলাম, এই যে একে দেখা গেছে কোথাও একটা মলে, তাহলে আমরা ঠিক শুনেছিলাম। তো সেই জন্য এখন আপাতত এই ব্লগটা ও দেবে না। এটা যা আছে ফুটেজ রয়েছে সেটা কোনো এক সময় আমাদের খাইয়ে দেবে, আমরা বুঝতেও পারবো না, কিন্তু জানি না বুঝতে পারবো কি না, সেটা তখনকার সেটা চ্যালেঞ্জ। কারণ মানুষ কীরকমভাবে দেখে, বুঝতে পারে কি পারে না। কারণ আমরা তো একটা জিনিস জানি যে সত্যি কিন্তু সবসময় সে যেভাবেই হোক একেবারে কি বলবো চির ফাড়কে বেরিয়ে আসে, তাই তো। তো যাই হোক, এখানে পরিষ্কার এটাই বুঝলাম যে যেহেতু ওখানে ছিল সেই জন্য ভিডিও প্রথমত দেওয়া যায়নি, আর দ্বিতীয়ত হচ্ছে গিয়ে এটা অনুমান ভিত্তিক, হয়তো ওখানে ওয়াইফাই তো নেই, বলেছিল যে বন্ধুর বাড়িতে তো ওয়াইফাই নেই, তো এখানে তো সোনাইয়ের সাথে একসাথে ওয়াইফাই নিয়ে কাজ করতে হয়। তো সেই জন্য বাপের বাড়িতে এসে জাস্ট একটা ছোট্ট শর্ট ভিডিওতে বলে দিয়েছে। কারণ এই যে প্রমোশনাল অ্যাডগুলো, এগুলো তো করা খুব প্রয়োজনীয় আছে, ওগুলো তো ছাড়া চলবে না, কারণ পয়সা নিয়ে রেখেছে, তো বুঝতেই পারছেন। তো একটা জিনিস চিন্তা করে দেখুন, চেহারার কি অবস্থা হয়েছে, মুখ চোখের কীরকম অবস্থা হয়েছে। বারবার কিন্তু টিন নিজের ভিডিওর মধ্যে একটা কথা অনেকবার বলে যে আমার শরীর খারাপ হচ্ছে, ডাক্তার দেখাতে যাব, দূর ও ঠিক আছে, কেউ নেই নিয়ে যাওয়ার মতো। এই কথাটা কিন্তু ও অনেকবার বলেছে। যেখানে কিনা বাতকুল্লায় ঘামাচি হয়েছে, ঘামাচির জন্য ওকে সন্দীপ ডক্টরের কাছে নিয়ে যেত। সেখানে ও এখন ভেতরে কত কি হয়ে রয়েছে জানি না, বাইরের মানে মানুষের শরীরের ভেতরকার যে প্রবলেমগুলো সেগুলো তো বাইরে দিক দিয়ে ফুটে ওঠে, তাই জন্যই তো বুঝতে পারা যায় যে নিশ্চয়ই কোনো ভেতরে কোনো প্রবলেম হতে পারে। তো মুখটার মধ্যে দেখেছিলেন, সারা গায়ের মধ্যে দেখেছিলেন কীরকমভাবে দাগ হয়ে রয়েছে। তো সেক্ষেত্রে ও যে ভেতর থেকে অসুস্থ সেটাও কিন্তু আমরা সবাই খালি চোখে বুঝতে পারছি, আর ও বুঝতে পারছে, কিন্তু একটা মানুষ নেই যে কিনা উদ্যোগ নিয়ে ওকে ডক্টরের কাছে নিয়ে যাবে। তাহলে বুঝতে পারছেন যে কত ভালোবাসা, কোন ভালোবাসা পাওয়ার জন্য ও কোন ভালোবাসাকে ছেড়ে এসেছিল। ওখানে একটা ঘামাচি হতে একবার মানে দুবারের জায়গায় 3বার হাঁচি দিলেই ডক্টরের কাছে যাওয়া, আঁচিলের জন্য, আঁচিল নাকি একটা যেন একবার হয়েছিল, তার জন্য, ছুলির জন্য, সমস্ত কিছুর জন্য ডাক্তার কিন্তু একদম এক কথায় মজিদ ছিল, একদম সন্দীপ নিয়ে গিয়ে দেখিয়ে দিত। এখানে একজন কেউ উদ্যোগ করে ওকে নিয়ে যাচ্ছে না, কারণ কারোর যায় আসে না ওর ভেতরে কি হচ্ছে সেটা নিয়ে। ওর কাছ থেকে যেটুকু দরকার সেটুকুই যথেষ্ট, যেটুকু তারা প্রত্যেকে তাদের চ্যানেল দাঁড় করিয়ে নিচ্ছে, প্রত্যেকে বাড়িতে যে খাওয়া দাওয়া সংসার চালানো সব হয়ে যাচ্ছে, এটুকুই দরকার। ওর জন্য আর কোনো কিছু করার দরকার নেই, কারণ তারাই বা করবে কেন, তারাও তো দেখেছে। তারা যাই করুক না কেন, তারা নিজের বিবেকের কাছে তো তাদেরকে উত্তর দিতেই হবে যে তারা তো জানে যে ও সত্যি ভালো ছিল কি ছিল না, সবাই জানে। আর তারা এটাও জানে যে আজকে আছে এখানে নিজের মজবুরির জন্য, যেদিন মজবুরি থাকবে না সেদিন আর থাকবে না। তাহলে তার সাথে আর এত মনের মানে গভীরে আমরা মিশবো কিভাবে, মানে সম্পর্কটা করব কিভাবে? কারণ এ তো আছে, এ উল্টা আমাদেরকে ইউজ করছে,
আমাদের মুখগুলোকে দেখিয়ে দেখিয়ে ওর যে যা ইনকাম হচ্ছে সমস্ত কিছু করছে। এই টিনের দালাল ঘোড়ামুখী বলে যে ফন্দীপ শুধুমাত্র নিজের সম্পর্কগুলোকে বেঁচেছে, তাহলে এই টিন কি করছে? নিজের চ্যানেলের মধ্যে কি শুধু নিজের মুখ দেখায়? নিজের বৌদি, নিজের দাদা, মা, বাবা, ঠাম্মি, পাশের বাড়ির বাচ্চাগুলো, এমনকি ওই বিড়ালের ছানাগুলো শোনায়, তাদেরকে বেচছে না? বেচছে না? আর সমস্ত বেচে বেচে খাওয়াচ্ছে কাকে? ওই একটা অদৃশ্য যে বন্ধু, তাকে তার মুখ দেখা যাচ্ছে না, তাকে তো বেচতে পারছে না, কারণ তাকে কিনবেই বা কে? তাকে কিনবেই বা কে? কিন্তু খাওয়াচ্ছে, তার জন্য ইনকাম করছে। তো ও তারা ভালো করে জানে না যে এ আমাদেরকে ইউজ করছে। একটা মানুষের বাড়িতে ব্লগিং যখন হয়, তখন সম্পর্কগুলোকে যখন দেখানো হয়, তখন সেটা মানুষের বেচা হয়ে যায়। তাহলে তো যে নিজে বলছে, সে তো নিজের চ্যানেলের মধ্যে দিনের পর দিন যার সাথে বলছে এখন থাকবে না, 10 বছর পরেও বুঝেছে যে এখানে ও বেমানান, তার সাথে থাকবে না, তাকে তো দিন রাত বসে শুধু বেচে না, রীতিমতো তাকে ছোট করে বেচে। অন ক্যামেরা তার উপার্জন নিয়ে কথা বলার অধিকার কে দিয়েছে? ওর বরকে বেচছে না? তার যাই ইনকাম থাকতে পারে, বাট সেটাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বলে লোকের কাছে তাকে ছোট করা মানেই তাকে বেচা। তার বাবা মায়ের সম্পর্কে একটা কথা বলা, সেগুলো তাদেরকে বেচা। তো যাই হোক, এখানে এবার ঘোড়ামুখী বলছে একটা কথা, সেটা হচ্ছে যে বিশাল বড় কিছু হতে চলেছে। টিন যে কথাটা বলেছে একদম ঝড় আসবে। তো সেখানে বলছে যে সন্দীপ আর সন্দীপের মায়ের নাকি জেল হাজত পর্যন্ত হয়ে যেতে পারে। কেন? কারণ ওই টাকা পয়সার জন্য। তো এখানে পরিষ্কার হচ্ছে গিয়ে টাকা পয়সার ব্যাপারটা অনেক বড় ব্যাপার, অনেক ব্যাপার। এখানে প্রমাণ করবে কি করে? এটা তো ফাঁসানোর জন্যই টিন ইচ্ছা করে ওদের অ্যাকাউন্টে টাকা ট্রান্সফার করা হয়েছে। যদি করে এটা যদি প্রমাণ করে দেয় সন্দীপ, প্রথমত ডেট দেখা হবে যে ওর অ্যাকাউন্ট থেকে এদের অ্যাকাউন্টে টাকাটা কোন দিন কোন সময় ট্রান্সফার হয়েছে। যদি দেখা যায় যে বাতকুল্লা থাকতেই করা হয়েছে, তাহলে এটা পরিষ্কার হয়ে যাবে টিন ওদের ফাঁসানোর জন্য এই জিনিসটা করছে। কারণ ও কিন্তু ভিডিওর মধ্যে হুমকি দিয়েছিল যে তোদের ফাঁসাবো। ও ভিডিও মানে যে কল রেকর্ডিংটা আছে, যে কল রেকর্ডিংয়ের অংশটি নিজেও শুনিয়েছে, তার মানে ওটাকে ও অথেন্টিক বলেই ও দাবি করেছে। নাহলে আর ও কেন শোনাতো? তো ও শুনিয়েছে সেখানে, তো সেইখানেই কিন্তু ও বলেছে যে ফাঁসাবো। তো হতেই পারে টিন নিজের অ্যাকাউন্ট থেকে সন্দীপ আর সন্দীপের মায়ের নামে নিজেই টাকাগুলো ট্রান্সফার করে তারপর বলে এটা প্রমাণ করবে যে দেখুন আমার টাকা পয়সা নিয়েছে। এটা করতেই পারে, না করার কি আছে? এই যে টোটো কেনা, লাইফার যে একটা টোটো, সেটা কেনার সময় যে একটা কথা উঠেছিল যে এই যে সন্দীপের নামে দিয়েছিল, যে সন্দীপ নাকি ওর বাবার কাছ থেকে বলেছে টাকা তুমি নিয়ে আসো। ওর বাবার কন্ডিশন কি আমরা জানি না, সন্দীপ নাকি বলেছে। সেটার আসল ঘটনাটা কি? সেই ঘটনাটা হচ্ছে গিয়ে লাইফা একটা টোটো, সেই টোটো কিনবার জন্য সন্দীপের কাছ থেকে টাকা ধার নিয়েছিল। সন্দীপ নিজে গিয়ে ওদের এরিয়ার একটা জায়গা থেকে এই টোটোটা কিনিয়েছিল, আর টাকাটা ধার হিসেবে দিয়েছিল যে ঠিক আছে আস্তে আস্তে শোধ করে দেবেন। সেই টাকাগুলোই সন্দীপকে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে শোধ করেছে। আর পরবর্তীকালে বলেছে যে টিন বলেছে যে আমার বাবাকে বলতো যে যা গিয়ে তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়, আর ওই ট্রানজাকশানগুলোকে শো করেছে। কিন্তু টোটো যেখানে কেনা হয়েছিল সেখানে তো নিশ্চয়ই সমস্ত ডকুমেন্টস আছে, সমস্ত তারা এসে সাক্ষী দেবে যে কে টাকাটা পেমেন্ট করেছিল, কিভাবে পেমেন্ট করেছিল, সমস্ত কিছু। তখন তো ধরা পড়ে যাবে পুরো এক্স্যাক্ট অ্যামাউন্ট, কোনটা কত কিস্তিতে ওরা পুরো টাকাটা শোধ করেছে, সেটা তো পুরো ধরা পড়ে যাবে, তাই না? তো তেমনি যেরকম এই টোটোর বিষয়টা নিয়ে সন্দীপকে ওরা ফাঁসানোর চেষ্টা করেছিল, তেমনি কিন্তু এই ব্যাপারটাও এই টিন নিজেই নিজের টাকা ওদেরকে ট্রান্সফার করে দিয়ে এখন বলতেই পারে ও যেরকম ডেঞ্জারাস, আমরা কি আগে ওর সম্পর্কে জেনেছিলাম যে কীরকম? এখন তো দেখছি তো ও যা ডেঞ্জারাস, হয়তো এরকমই করেছে, নিজেই নিজের অ্যাকাউন্ট থেকে টাকা সরিয়ে দিয়ে আর তারপর বলছে যে এই দেখো ওরা আমার অ্যাকাউন্ট থেকে টাকা নিয়েছে। সেটা ও যদি মানে বাতকুল্লায় যে সময় থাকতো সেই সময়ের কারণে যদি হয়, তাহলে এটা প্রমাণিত হয়ে যাবে যে ও ফাঁসাচ্ছে। এটা তো আসল এই বিষয়টা আদালতে যখন উঠবে তখন সমস্ত প্রমাণ সমস্ত কিছু কিন্তু আসবে।
তো এই বিষয়টা নিয়ে ভয় পাওয়ার আমার কোনোই মনে হচ্ছে না ব্যাপার আছে। আর সবচেয়ে বড় কথা যে ওর ঘোড়ামুখী দালাল বলছে এই টাকাগুলো কিসের জন্য ছিল না, কৃষাণুর জন্য ছিল। তো কৃষাণু যেখানে আছে টাকাও যদি সেখানে আছে, তার মাই মনে করেছে নিশ্চয়ই যে কৃষাণু যেখানে আছে টাকাও সেখানে আছে, আর নিজেও বলেছিল যে টাকাগুলো আমি কৃষাণুকে দিতে চাই। তাহলে যদি সেখানেই রয়েছে তাহলে আপত্তিটা কোথায়? উল্টে ওর কাছে থাকলে সেই টাকাগুলো দিয়ে যে ওই বিভিন্ন রকমের কিছু জুয়া ফুয়া খেলা হয়ে যেত না, তার কি ও গ্যারান্টি দিতে পারবে? কারণ ওর কিন্তু অ্যাকাউন্টে কত টাকা আছে না আছে সমস্ত কিছু কিন্তু ফোকলা সব জানে। তার মানে ও হয়তো পাসওয়ার্ডও জানে। তোরা হয়তো ভেবেছে এটাই প্ল্যান করেছে যে এখন ফেলে রাখি, পরবর্তীকালে এটাকে দিয়ে আমরা কেস করে প্রমাণ করে দেবো যে ওরা আমাদের টাকা মানে টিনের টাকা নিয়েছে, তো তখন তো আবার টাকাগুলো ফেরত পেয়ে যাব, অসুবিধা তো কিছু নেই, এরকম হতেই পারে। তো যে আর কি এখন এত কেঁদেছিল সে বলতে পারবে যে তার অ্যাকাউন্টের কত টাকা আছে না আছে সেটা তার বন্ধু কি করে জানলো? তার মানে সে সমস্ত কিছু হ্যান্ডেল করে। তো তাহলে তো সেই বন্ধুর সম্পর্কে আমরা সব শুনেছি, সে কি খেলে কি করে। তো সেখান থেকে যদি ড্রিম 100 খেলে যদি সেখান থেকে সব টাকাগুলো চলে যেত ভালো হতো না তো, তাই না? তো এটা কোনোভাবে প্রমাণ করার কোনো রাস্তাই নেই যে টাকাটা কিভাবে এসছে। এই টাকা প্রসঙ্গ তুলতেই হঠাৎ করে সন্দীপের ওপর ঘোড়ামুখীর অ্যাটাক। কি না, হ্যাঁ, সন্দীপ যে কত লোভী তার তো প্রমাণ এখানেই পাওয়া যায় যে ও আমার নামে 1 কোটি টাকার একটা মামলা করেছে। 1 কোটি টাকার একটা মানহানির মামলা করেছে। ওর কি মনে হয় আমার কাছে 1 কোটি টাকা আছে, আমি 1 কোটি টাকা দিতে পারবো? ও কত বড় লোভী, ওর কত বড় নীচ মানসিকতা, এর থেকে এটা প্রমাণ পাওয়া যায়। যে নিজের মানহানির দাবি করে সে নিজের মান সম্মানটাকে কতটা সেটার অনুযায়ী দাবি করে। যে মানহানি করেছে তার দেওয়ার ক্ষমতা আছে কিনা সেটা দেখা হয় না। অক্ষয় কুমার কিছুদিন আগে একটি ছেলের ওপর 650 কোটি টাকার একটা মানহানির দাবি করেছিল। কারণ এই সোশ্যাল মিডিয়ায় কোনোভাবে ট্রোল করেছিল, আর ট্রোল এমনই করেছিল যে কথাগুলো বলেছিল যেটা অক্ষয় কুমারের নামে মিথ্যে কথা। তো সে 650 কোটি টাকার একটা মানহানির দাবি করেছিল। ও অক্ষয় কুমার কি জানে না যে ওই ছেলেটার কাছে 650 কোটি টাকা আছে কি আছে না? অক্ষয় কুমার দেখতে যাবে না যে ওর কাছে 650 কোটি টাকা আছে কি আছে না? অক্ষয় কুমারের মান সম্মানের মূল্য 650 কোটি টাকা। উনি একজন যে কোনো মানে রাস চালতা মানুষ নয়, যার কথা সবাই শোনে, যে এত টাকার একটা মানে এতগুলো যে ব্র্যান্ড আছে, কত টাকার সে বছরে এন্ডোর্সমেন্ট করে। হ্যাঁ, যদি ওনার মান সম্মান চলে যায় তাহলে সেই সমস্ত ব্র্যান্ডগুলো ওনার কাছ থেকে এই এন্ডোর্সমেন্ট করার বা যে উনি ব্র্যান্ড অ্যাম্বাসেডার যেগুলো হয়েছেন সেইগুলো তারা ছিনিয়ে নেবে না, উইথড্র করে নেবে না? তাহলে ওনার কত টাকার ক্ষতি হবে? সেই অনুযায়ী উনি হয়তো দাম রেখেছিল 650 কোটি টাকা। তেমনি সন্দীপেরও যদি মান সম্মান যেভাবে চুল্লুখোর, এই একটা ওয়ার্ড যথেষ্ট, কারণ ও না অন ক্যামেরা কোথাও চুল্লু খেয়েছে আর না ওর ভিডিওর মধ্যে কোথাও দেখা গেছে। ওর বউ বলেছে মদখোর, 10 টাকার মদ গিলেছে। এই একটা কথাকে বিকৃত করে চুল্লুখোর বলে সন্দীপের মান হানি যথেষ্ট করা হয়েছে। এই একটা ওয়ার্ডের জন্যই সন্দীপ মানহানির দাবি করতে পারে। 80,000 টাকা কোনো ব্যাপার না, দিয়ে দেওয়া হবে। 80,000 টাকা সন্দীপই দিতে পারে, আর দরকার পড়লে সবাই দিয়ে দেবো। চাঁদা তুলে দেবো সন্দীপকে, চাঁদা তুলে দেবো, যে কিনা অন্যের পেছনে লেগে কারোর বাচ্চার বাবার ডিএনএ কার সেটা যে জানতে চাইতে পারে, আর সেই জন্য যদি মানুষ টাকা দেয় তাহলে সন্দীপেরও সম্মানের জন্য 80,000 টাকা তুলতে কোনো অসুবিধা হবে না। 80 জন মানুষকে দাঁড় করিয়ে দেবো, প্রত্যেকের কাছ থেকে 1000 টাকা করে নেবো। তার মধ্যে একজন আমিও থাকবো, ঠিক আছে? দেবো 80,000 টাকা এইরকমভাবে উঠে যাবে, আমরা গিয়ে জমা দেব। আর এই যে একটা ভাটের যে একটা সরি চাওয়া বারবার করে বলে না ঘোড়ামুখী, যে একটা আমি তো সরি চেয়ে নিয়েছি, সেই সরি সন্দীপ একসেপ্ট এখনো করেছে বলে আমাদেরকে বলেনি, ভিডিওর মধ্যে বলেনি। আর বারবার বলে না কে ওকে দিয়েছে, কে ওকে বুদ্ধি দিয়েছে, আমি দিয়েছি, একদম অন ক্যামেরায় দিয়েছি। নে এবার আমাকে তুই ইগনোর করে দেখা, আমি দিয়েছি, অন ক্যামেরা দিয়েছি, কানের মধ্যে গিয়ে শোনো এরকম না, ক্যামেরায় বলেছি ওর নামে কেস করো, তার ধারা কি সমস্ত কিছু বলে দিয়েছি, কি জন্য করবে সমস্ত বলে দিচ্ছি। তার মাকে তুই বলেছিস যে গর্ভটা নর্দমা,
শুধু আলাদা করে শিলাদেবী তোর নামে আবারও একটা 1 কোটি টাকার মানহানির কেস করতে পারে, শুধু শিলাদেবী আলাদা করে। সন্দীপ আলাদা করেছে চুল্লুখোর ওয়ার্ডটার জন্য যদি বলে, এরকম অনেক আছে। আমি শুধু একটা ওয়ার্ড ধরে বললাম। কোথাও অন ক্যামেরা ওকে চুল্লু খেতে দেখা গেছে। চুল্লু একটা বেআইনি জিনিস, সেখানে ও কি করে একজন সোশ্যাল মিডিয়ায় একজন ক্রিয়েটার হয়ে কথাটা উইদাউট এনি এভিডেন্স বলতে পারে অ্যাজ এ স্টেটমেন্ট যে সন্দীপ চুল্লুখোর? একদিন না, 1000 দিন বলেছে, বারবার করে বারণ করা সত্ত্বেও বারবার করে বলেছে চুল্লুখোর চুল্লুখোর চুল্লুখোর। সেখানে এবার তার জন্য দাবি করবে না, 100 বার করবে। ওর সম্মানের দাম ওটাই। এবার কে যে সম্মানহানি করেছে তার বোঝা উচিত ছিল, সম্মানহানি করা উচিত আগে, যে সে টাকাটা মেটাতে পারবে কি পারবে না। অত সোজা নয়, অত সোজা নয় যাকে যা খুশি বলে দিলাম। অত সোজা নয়, সেটা মানুষের তার জন্য জায়গা রাখে। তো চলে আসি এবার এই চুরির বিষয়টা। তো আপনারা সবাই জানেন যে এই যে আমি তো প্রমোট করি না বলে বলে টিন হঠাৎ করেই একটা চ্যানেলকে প্রমোট করেছিল। তো সেই চ্যানেলটা কার? আমি প্রথমেই ভেবেছিলাম যেটা বুঝি কবিতা চোরের চ্যানেল, কারণ নামটা দেখে। তো সারনেমটা আমি দেখিনি। আমি কিন্তু বলেছিলাম যে এটা কবিতা চোরের চ্যানেল হবে। কেন বলছি? কারণ যে কন্টেন্টগুলো দিয়েছিল সেই কন্টেন্টগুলো পুরো বোঝা যাচ্ছিল যে অন্য কোথাও থেকে নিয়ে দেওয়া। তো এখন আমরা সবাই জানি ওটা ফেসবুক থেকে নেওয়া। টিন নিজেই বলেছে। আর টিন কি বলেছে? যে ও ওই যে একটা পেজ আছে, যে পেজটার মধ্যে আর কি এই ভিডিওগুলো দেওয়া আছে, সেটা এই সমাজসেবী মিস্টার রয়ের পেজ। সেখানেও দেখেছে, দেখে ওর ভালো লেগেছে আর বলেছে যে আমি তো ইউটিউব করি, আমি একজন বড় ইউটিউবার, আমার 70,000-এর ওপরে সাবস্ক্রাইবার, আপনি চ্যানেল করুন, আপনাকে প্রমোট করে দেবো, বেশ ভালো ইনকাম করতে পারবেন, এখানে দারুণ ইনকাম করতে পারবেন। তো আপনি তো খুব ভালো সোশ্যাল ওয়ার্ক করেন, এই যে এত ভালো ভালো কাজ। তো যাই হোক, এইরকম বলে তার চ্যানেল খুলে দিয়েছে। তার চ্যানেলের মধ্যে উনি কন্টেন্টগুলোকে নিয়ে টিন নিজে এডিট করে আপলোড করে চ্যানেলটাকে মানে 2-3টে হয়েছে ভিডিও দিয়েছে। চিন্তা করে দেখুন। তো 2টো ভিডিওর মধ্যে এমন আছে, সেই 2টো হচ্ছে গিয়ে ওই সমাজসেবামূলক কাজ, যে কাউকে একটু হেল্প করছে টাকা দিয়ে, কারোর কাছে কাউকে খাবার দিয়ে, এরকম করে হেল্প করছে, এরকম এই ধরনের। তো সেখানে এই যখন ভিডিওগুলো আপলোড করা হলো, আমার প্রথমেই খটকা লেগেছে এটা দেখে যে প্রথমত প্রচুর বানান ভুল আছে, আর দ্বিতীয়ত দেখলাম যে 2জন এমন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ট্যাগ করা আছে যারা কিনা বেশ পুরনো, হ্যাঁ, তাদেরকে ট্যাগ করা আছে। তো যেই ভদ্রলোক ইউটিউবের সম্পর্কে কিচ্ছু জানে না, টিন বললাম উনি কিচ্ছু জানে না, ওনাকে বলেছে আর চ্যানেল খুলে দিয়েছে, সব কিছু ওই করেছে, তাহলে হঠাৎ করে ওদেরকে ট্যাগ কি করে তাহলে করতে পারবেন? উনি তো তাহলে জানাই কথা না যে এইসব ট্যাগও করতে হয়, এখানে উনি ট্যাগ করেছেন। এগুলো দেখে আমার খুব অবাক লেগেছে। ঠিক আছে, তারপর দেখিয়েছিলাম যে এই স্ক্রিনের মধ্যে সাইডে একটা লোগো চাইনিজে লেখা, এই জিনিসটাও আমার ভীষণ অবাক লেগেছে। কারণ একজন সমাজসেবা করছেন, উনি আমাদের দেখে মনে হচ্ছে এটা আমাদের ইন্ডিয়ারই বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেরই যা পরিস্থিতি দেখে মনে হচ্ছিল, প্রথমটা মনে হচ্ছিল, কিন্তু তাহলে এই চাইনিজ লোগো কেন সেটা আমি বুঝতে পারছিলাম না। যে কোনো চাইনিজ অ্যাপ থেকে কি এগুলো ডাউনলোড করা, এরকম আমার মনে হচ্ছিল, সেরকম আমি বলেছিলাম আপনাদের সাথে। ঠিক আছে, পরবর্তীকালে টিন পরিষ্কার করে দিল যে আমি বলেছিলাম এটা কবিতা চোরের। তো তারপর টিন পরিষ্কার করলো যে না, যার কাছে ও গেছে, যার হেল্প ও চাইতে গেছে, সে এই চ্যানেলটা খুলেছে, তাও কি টিন খুলে দিয়েছে। আর তার নাম যেহেতু যার সাথে ছিল সম্পর্ক, ছিল, তার যা নাম এনারও তাই নাম, শুধু সারনেম আলাদা, তাই জন্য কনফিউশনটা হয়েছে। তো ঠিক আছে, তখন আমি দেখলাম। তারপরেই আসলো আরও একটা ভিডিও, যেই ভিডিওটার মধ্যে কথাবার্তা, যা কথা শুনছি সমস্ত কিন্তু অনেক কিছু অসঙ্গতি, যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। চিন্তা করে দেখুন, টিনের সাথে আলাপের বিষয়টা যেটা বললো, টিন যেটা বললো আর ইনি যেটা বললো, দুটো কিন্তু ডিফারেন্ট স্টোরি। উনি বলেছিলেন 2024-এর জানুয়ারি মাসে একজন এই টিন আর টিনের হাজব্যান্ড আর আরও কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের লিঙ্ক ওনার কাছে দেন, আর সেটা উনি স্টাডি করেন। আর তারপর 2024-এর ফেব্রুয়ারি মাসের 12 ফেব্রুয়ারি এই মায়ের সাথে, মানে টিনের সাথে ওনারা গিয়ে যোগাযোগ করেন, গিয়ে মানে যে কোনোভাবে সোশ্যালি হয়তো যোগাযোগ করেছেন, সে ফেসবুক হোক, ইনস্টাগ্রাম হোক বা ফোনের মাধ্যমে, যা হোক, ইন পার্সন নয়, গিয়ে উনি যোগাযোগ করেছেন। তো ইন পার্সন হয়নি। ঠিক আছে, তো সেক্ষেত্রে
এখন বেশ কিছুদিন হয়ে গেছে 1 মাস উনি স্টাডি করার সুযোগ পেয়েছিলেন, তারপর 1 মাস পর যোগাযোগ করেছেন, তারপরে কথাবার্তা হয়েছে। চিন্তা করে দেখুন যে টিন যখন বলল এইখানে যাওয়ার কথা, তখন কিন্তু একবারও বলেনি যে আমার সাথে একজনের অনেক দিন ধরে কথা হচ্ছে, আমি বিষয়টা নিয়ে চিন্তাভাবনা করছি, অনেক তো হলো, এবার অনেক কিছু ছেড়ে সব কিছু দেখলাম, এবার আমি মানবাধিকার কমিশনের কাছে যাচ্ছি। এরকম তো ও বলেনি যে অনেক দিন ধরে কথা হচ্ছে। ও বললো এমনভাবেই যে হঠাৎ করেই ও আজকে যাচ্ছে, মানে 1-2 দিনের মধ্যেই কথা হয়েছে, তারপরেই গেছে, এরকমই কিন্তু বোঝালো। একবারও কিন্তু বলেনি যে বেশ কিছুদিন ধরে আমি জিনিসটার মধ্যে রয়েছি, তাহলে কিন্তু ও বলেনি। কিন্তু ইনি বলছেন 2024 ফেব্রুয়ারির 12 তারিখ থেকে যোগাযোগে রয়েছে। তো এই দুটো কথা আমার কিন্তু সম্পূর্ণ মনে হলো আলাদা, সম্পূর্ণ আলাদা। ও যখন প্রথম যেদিন গেল, সেখানে গিয়েও একটা তো বোঝা যায়, তাতে কিন্তু দেখে বোঝা গেল যে প্রথম গেল, খুঁজে গেল, প্রথম গেল, বেশ যোগাযোগ আছে, বেশ আগের থেকে সম্পর্ক, এরকম কিন্তু নয়। চিন্তা করে দেখুন, হঠাৎ করে প্রথম যখন এই চ্যানেলে ভিডিও আসলো, সেখানে যখন টিন গিয়ে কমেন্ট করলো, স্যার বলে কমেন্ট করলো, আর তারপরের দিনই আবার সেখান থেকে বললো যে দাদা, খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। জাস্ট একটা ভিডিও পোস্ট করেছে, একটা কি দুটো, তার মধ্যে খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। তো সেটা কি করে সম্ভব হয়? তাহলে এদের সম্পর্কটা বুঝতেই পাচ্ছেন কিরকম। বলেছিলাম যে তার মানে গিভ অ্যান্ড টেক, তাই জন্য খুব ভালো সম্পর্ক হয়ে গেছে। যে তোমাকে আমি যেভাবে হেল্প করবো, আমি শুধু তোমার প্রতি একরোখা হয়ে, একচোখা হয়ে, তুমি যেগুলো বলবে সেটা অনুযায়ী তোমাকে হেল্প করার চেষ্টা করবো। বদলে তুমি আমার চ্যানেলটা তাহলে তুমি দাঁড় করিয়ে দাও, সেটা মনিটাইজ করে দাও, সেখান থেকে আমি যাতে ইনকাম করতে পারি সেরকম রাস্তা করে দাও। এটাই তো মনে হবে সাধারণ চোখে, তাই না? তো সেটা হয়ে গেল। তারপরে হঠাৎ করে দেখলাম আজকে একটা কমিউনিটি পোস্ট। তো সেই কমিউনিটি পোস্টটা দেখে পায়ের তলা থেকে একদম মাটি সরে গেল, আর আপনাদেরও সরে যাবে। কারণ আপনাদের একটা স্ক্রিনশট দেখাচ্ছি, দেখুন যে এই যে কমিউনিটি পোস্টে যে লেখাগুলো নেওয়া হয়েছে, সেগুলো সম্পূর্ণ ফেসবুকের একটা পেজ, সেখান থেকে পুরো কপি করে নেওয়া হয়েছে। এটাকে জাস্ট চুরি বলে। আমি বলেছিলাম যে কপি পেস্টের চ্যানেল, এই চ্যানেলটাকে বলেছিলাম কপি পেস্টের চ্যানেল। কোনো অন্য জায়গা থেকে কন্টেন্ট কপি করে নিয়ে সেখানে পেস্ট করে নেওয়া হবে। এখানে দেখুন, এখানে পোস্ট পর্যন্ত কপি পেস্ট করা হয়েছে। এটা কিন্তু চুরি, ডিজিটাল চোর বলে যারা এইসব জিনিসগুলো করে, যে অন্যের কন্টেন্টকে নিয়ে, অন্যের লেখাকে নিয়ে সেগুলো নিজের ওয়ালে চিপকে দেয়। এখানে উনি কোথাও সংগৃহীত বলে লেখেননি, কালেক্টেড বলে লেখেননি। এটাকে অ্যাজ ইফ এমনভাবেই দিয়েছেন যে এটা উনিই লিখেছেন, সেরকমভাবেই দিয়েছেন। শুধু কবিতা চোর যেরকম লাস্টে নিচে লেখকের নিজের নামটা দিত, ইনি নামটা দেননি, কিন্তু এটা কিন্তু এক জায়গা থেকে চুরি করা। এটা যদি ওনার ভালো লেগেছে পোস্ট করলে, তাহলে কিন্তু নিচে কালেক্টেড কথাটা লিখে দিতে দেওয়া হতো। তো এটা কিন্তু এক প্রকার চুরি। তাহলে এই যে টিন বলছিল সমস্ত কিছু আমি শেখাচ্ছি, আমি ওনাকে সমস্ত শিখিয়ে দেবো, আমার মনে হচ্ছে যে এনার কি শিক্ষাগুরু এই কবিতা চোর ফোকলা, এই ফোকলা নাকি? তো আমার তো এখন, আমি আগে প্রথমে বলেছিলাম যে এই চ্যানেলটা ফোকলা চ্যানেল। আমার এখন পরিষ্কার মনে হচ্ছে দুটো রাস্তা হতে পারে। হয় এই যে যিনি ভদ্রলোক মিস্টার রয়, তার নাম ভারিয়ে এরা এই চ্যানেলটা করেছে, কন্টেন্ট এদিক ওদিক থেকে চুরি করে নিয়ে এসে দিচ্ছে। এই যে চ্যানেলটা যে তৈরি করা হয়েছিল, সেই চ্যানেলটাও কিন্তু ফেসবুকে একটা মানে এরকম ক্লোন পেজ রয়েছে। আমরা সাধারণত কি দেখি যে ইউটিউবে মানুষ যখন ফেমাস হয়, তখন তারা ফেসবুকে যায়, গিয়ে সেখানে তারা পেজ তৈরি করে। আর পেজটা তৈরি করে কিভাবে? ইউটিউবে যে নামে ফেমাস হয়েছে সেই নামটাই তো দেয়, নতুন তো একটা কিছু দেয় না। সেখানেই তো, ওখানে তো যে নামে ফেমাস হয়েছে সেটাই দেয়, যাতে মানুষ চট করে খুঁজে পায়। অনেক সময় রিভার্স তো দেখা যায়, অনেক সময় দেখা যায় যে ফেসবুকে খুব পপুলার, সেই জন্য সে এটা ভাবে যে ঠিক আছে ফেসবুকে আমি পপুলার হচ্ছি, তাহলে এই সেম কন্টেন্ট আমি এক কাজ করি ইউটিউবেও দিই, যাতে যদি ইউটিউব থেকেও আমার আর্নিং আসে। তো সেক্ষেত্রেও কিন্তু তারাও ওই পেজের যা নাম, সেই নামের সামঞ্জস্য রেখেই কিন্তু এই ইউটিউবে চ্যানেল খোলে। কিন্তু এখানে দেখছেন, এখানে ব্যাপারটা কি, ফেসবুকে যে পেজটা আগের থেকে ছিল, সেটার এখানে চ্যানেল খোলা হয়েছে, এরা খুলেছে। আর এই চ্যানেলটা কিন্তু সম্পূর্ণ ওটার যে ক্লোন করা হয়েছে না, ওনারা কিন্তু সম্পূর্ণ আলাদা। মানে এই চ্যানেলের যে নাম, যে ব্যাপারটা সমস্ত কিছু, সেটাও কিন্তু পুরো কপি করা। এটাকেও একরকমের চুরি বলা যায়। তো আমি পাশাপাশি সমস্ত আপনাদেরকে স্ক্রিনশট দিচ্ছি, তাহলে বুঝতে পারবেন ব্যাপারটা, মানে খুব ভালো করে বুঝতে পারবেন যে
আমার মনে হচ্ছে টিন আর ফোকলা দুজনে মিলে এই চ্যানেলটাকে এই ভদ্রলোকের হয় নাম দিয়ে চালাচ্ছেন, আর না হলে এই ভদ্রলোক তিনিও মানে এই কবিতা চোরের শিক্ষার শিক্ষিত মানুষ। এটাই আমার পরিষ্কার বোঝা যাচ্ছে যে এই জিনিসগুলো সম্পূর্ণ কিন্তু অন্যের থেকে চুরি করা, পুরোপুরি চুরি করা। ঠিক আছে, তো এই বিস্ফোরক তথ্যটা আপনাদের সামনে আজকে তুলে ধরলাম। কেমন লাগলো অবশ্যই বলবেন। ভিডিওর শেষে একটাই কথা বলবো যে এই যে টিনের যে চেহারা, এই চেহারার যে অবস্থা, টিনকে কিছু কথা বলি যে অতিরিক্ত অহংকার না ভালো না। এই যে বলেছিলে না এরকমভাবে দেখিয়ে, কেন রে কেন আমার এই মুখটা না দেখালে তোর বাড়িতে কি টাইলস বসছে না? আজকে তুমি তোমার মুখটা দেখো তো একবার ভালো করে নিজের মুখটা দেখো। আমি খুব ভালো করে বুঝতে পারছি যে তোমার এখন এমন একটা অবস্থা, না পারছো গিলতে না পারছো উগড়াতে, এরকম একটা অবস্থায় পরিণত হয়েছো, এরকম একটা অবস্থায় তুমি পৌঁছে গেছো। আরও অনেক দূর যেতে হবে। আর একটা কথা ভালো করে চিন্তা করে দেখো, যে মুহূর্ত থেকে বলেছো না যে ছেলেকে আমার কাছে নিয়ে নেবো, ছেলেকে আমার কাছে নিয়ে আসবো, তুমি ভেবেছিলে যে তোমার প্রচুর ভিউজ বেড়ে যাবে, দেখো কমে গেছে। ছেলের নাম করে যে দুটো লিখেছিলে সেটাতে হয়েছে ভিউজ হয়েছে 1 লাখের ওপরে, কিন্তু তারপর থেকে আর হচ্ছে না। আর তোমাকে এটুকুও বলে দিই যে খুব ভালো করে মানুষ বুঝতে পেরেছে, ভালোবাসার জন্য তো তুমি ছেলেকে চাও না, তুমি চাও তোমার এক্স হাজবেন্ডকে জব্দ করার জন্য, তাদেরকে শাস্তি দেওয়ার জন্য। তো সেই ভালোবাসার জন্য কোনো মায়ের সাথ কেউ দিতে চাইবে না। আজকে আরেকটা খবর শুনলাম, আহমেদাবাদের একটা কোর্ট, সেখানে একটা মায়ের কাছ থেকে ভিজিটিং যে রাইট সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। মানে যে বাবার কাছেই থাকবে কিন্তু মায়ের সাথে মাঝে মাঝে দেখা করবে, সেটাও ছিনিয়ে নেওয়া হয়েছে। কারণ বাচ্চাদের সাথে দেখা করলেই এই ভদ্রমহিলার হাজব্যান্ডের সাথে খুব ঝামেলা হতো। আর সেই মহিলাও কিন্তু পরকীয়া করেছে। এটা মানে এই যে ঝামেলা অশান্তি হচ্ছে তাতে বাচ্চার উপর এফেক্ট পড়বে, সেই জন্য মায়ের সাথে দেখা করা, ইন পার্সন দেখা করা বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র মনে হয় ওই ভিডিও কলে কথা বলতে পারবে, এরকম একটা রায় দিয়েছে। তো মা বলেই 99.9% মায়ের কাছেই যাবে সেটা কিন্তু নয়। যাই হোক, এখানে আমাকে একজন কমেন্ট করেছেন যে কি এই যে টিন যে পাতার পর পাতা লিখছিল সেটাই কি বসে বসে সমাজসেবক পড়ে ভিডিওটা করছিল। তো ওই যে সমাজসেবকের যে প্রশ্নের উত্তর, সেই ওনার যে গলা, আমার কেন জানি না মনে হচ্ছে এই গলাটা, এই মানুষটা, এই সমস্ত কিছুর পিছনে অনেক বড় ঘাপলা কিছু আছে। AI এর মাধ্যমে কিন্তু গলা চেঞ্জ করা যায়, কথার টোন চেঞ্জ করা যায়। এখানে ফোকলা পিছন থেকে বসে বসে এই উত্তরগুলো দিচ্ছে না তো, ফোকলা দিচ্ছে না তো, গলা কিন্তু এমন চেঞ্জ করে দেওয়া যাবে, ওর ওই টোন, ওর ওই যে আউড়ে যাচ্ছে ব্যাপারটা কিন্তু পুরো ঠিক হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে কথাগুলো যদি AI-তে ফেলা যায়। তো জানি না কি হচ্ছে, আমার যেটা আন্দাজ সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, সেই জন্য আবারও পরে আসছি। সন্দীপেরও ভিডিও দেখেছি, তার মধ্যেও অনেক কথা আছে, সেগুলোও বলবো। তো এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার আসছি খুব শীঘ্রই একটা নতুন ভিডিও নিয়ে। মি ইপসিতা সাইনিং অফ, লাভ ইউ অল। আর চোর ধরা পড়ে গেছে আবার। চোর বলেছি না, চোর যতই যাই করুক না কেন, 10 দিন চুরি করলেও গৃহস্থ একদিন না একদিন গৃহস্থের মানুষ ঠিক ধরে ফেলবে। ইস, পোস্ট চোর ইস, ছি। তো যাই হোক, আমি একটাই কথা বলি আবারও, যে যিনি মানবাধিকার কমিশনের সাথে যুক্ত, হিউম্যান রাইটস নিয়ে যিনি কাজ করছেন, তিনি এই অনৈতিক কাজগুলো করছেন, সেটা জাস্ট অবাক হয়ে যাচ্ছি। আমার মনে প্রাণে ধারণা, আমি চাই যেন এটাই হয়, যে এটাই যেন সামনে আসে যে এই ফোকলা ওনার নাম ভারিয়ে কিছু করছে, আমার এটা মনে হচ্ছে। হোক, এই বিষয়টা নিয়ে অবশ্যই নজর থাকবে। টাটা।